বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ ভবনে সেই প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম কাদির রবু। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ৫৩তম এবারের বাজেটের প্রস্তুতির খবরাখবর আপনি জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আজ মহান জাতীয় সংসদে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেটটি পেশ করবেন, যেটি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য। তো এই বাজেট যেহেতু ৩টার সময় পেশ হবে এবং তার আগে জাতীয় সংসদ সচিবালয় তার এই বাজেট পেশের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এরই মধ্যে আমরা জাতীয় সংসদ ভবনে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই সঙ্গে বাজেট পেশের জন্য যে সমস্ত আনুষঙ্গিক প্রস্তুতি দরকার সেগুলো সবই সম্পূর্ণ করেছে জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে সদস্যরাও রয়েছেন, পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য ফেসিলিটিসের যে বিষয়গুলো আছে সেগুলোও তারা সম্পন্ন করে রেখেছেন। তো বিকেল ৩টার সময় বাজেট পেশের আগে যথারীতি অনুযায়ী ১২টার সময় সংসদ ভবনের এখানে যে ক্যাবিনেট কক্ষ রয়েছে সেই ক্যাবিনেট কক্ষে এই বাজেটটি অনুমোদন হবে এবং তারপরে এই বাজেটের অর্থ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার পরে রাষ্ট্রপতি আসলে এখানে তার যে কার্যালয় রয়েছে সেখানেই তিনি আসলে অবস্থান করবেন। তারপর নিয়ম অনুযায়ী ৩টার সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার এই প্রস্তাবিত বাজেট পেশ করবেন। তো এই ছিল আসলে এখানকার সবশেষ প্রস্তুতির অবস্থা। আপনার আর কিছু জানার আছে কিনা? রবু, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, আসলে আইএমএফ এর নানা শর্তের মাঝে এবারের বাজেটে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে বা কোন বিষয়গুলো থাকছে জানাবেন আমাদের। জি, আপনি ঠিকই বলেছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর একটি প্রভাব কিন্তু এবারের এই বাজেটে থাকবে। কারণ বাংলাদেশ আইএমএফ এর কাছ থেকে যে $৪৭০ কোটি যে ঋণ নিচ্ছে সেই ঋণ নেয়ার সময় আইএমএফ আসলে বেশ কিছু পরামর্শ বা সংস্কারের শর্ত দিয়েছিল সরকারকে। সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে যে বাজেটের আকার ছোট করা। তো আমরা এবার যেটি দেখেছি যে এই ২৪-২৫ অর্থ বছরের যে বাজেটটি অর্থমন্ত্রী বিকেলে পেশ করতে যাচ্ছেন সেই বাজেটটির আকার কিন্তু আগের মতো বাড়ছে না। অর্থাৎ আগে আমরা দেখেছি যে বাজেটের আকার ১২%, 13% বাড়তো, কিন্তু এবার কিন্তু সেই বাজেটের আকার প্রায় ৫% কাছাকাছি বেড়েছে। সুতরাং আমরা বলতে পারি যে আইএমএফ এর শর্ত মেনেই কিন্তু এই বাজেটের আকারটি ছোট করা হচ্ছে। আরেকটি বিষয় যে আইএমএফ বলেছে যে সরকার যে বিভিন্ন সময় যে বিভিন্ন কর ছাড় দেয় সেই কর ছাড় সুবিধাটা যাতে একটু সীমিত করা হয় এবং রাজস্ব আদায় যাতে প্রতি বছর 0.৫% হারে বাড়ানো হয় এবং তার প্রচেষ্টাও কিন্তু আমরা দেখেছি যে অর্থমন্ত্রী এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৫০,০০০ কোটি টাকার মতো বাড়িয়ে ধরেছেন, অর্থাৎ ৫,৪১,০০০ কোটি টাকা কিন্তু তার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং সেই সঙ্গে তিনি বিভিন্ন কর ছাড় সুবিধাও সীমিত করেছেন এবং যে সমস্ত পণ্যে শুল্ক ছিল না সে সমস্ত প্রায় নতুন ৫০টির মতো পণ্যে তিনি নতুন শুল্কও আরোপ করেছেন। তো এই রকম করে আসলে আইএমএফ এর শর্তগুলো পূরণের দিকেই আসলে অর্থমন্ত্রী হেঁটেছেন। আরেকটি সবশেষ বলতে পারি সেটি হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানোর পরামর্শ আসলে আইএমএফ দিয়েছিল এবং তার সেই শর্তটি পূরণও কিন্তু এরই মধ্যে সরকার করেছে এবং জনগণকে আমি জানাতে চাই, দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে যে সরকার কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে বছরে 4 বার বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়াবে। তো এইভাবে আসলে আইএমএফ এর শর্তগুলো পূরণ করার চেষ্টা করা হয়েছে এই বাজেটে। তো আপনাকে আমি বাজেটের আরও কিছু বিষয় এবং আইএমএফ এর এসব বিষয় সহ আরও নানা বিষয় জানাতে আমি এখন একটু কথা বলতে চাই যে আমার সঙ্গে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা, যিনি ডেইলি স্টার পত্রিকার সিনিয়র সাংবাদিক। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। রেফায়েতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের পক্ষ থেকে। তো আপনার কাছে একটু জানতে চাই যেটি হচ্ছে যে অর্থমন্ত্রী যখন এই বাজেটটি আসলে দিচ্ছেন তখন অর্থনীতিতে আসলে নানামুখী চাপ, বিশেষ করে জিনিসপত্রের দাম বৃদ্ধি, ডলারের উচ্চ মূল্য, সেই সঙ্গে ডলারের কিছুটা সংকটও রয়েছে এবং ব্যাংকের উচ্চ সুদ, যে কারণে
উদ্যোক্তারা আসলে নানান চাপের মধ্যে আছেন, ঠিক এরকম একটি বাস্তবতার মধ্য থেকে দাঁড়িয়ে অর্থমন্ত্রী একটি বাজেট দিচ্ছেন। তো আপনি কি মনে করছেন, বাজেটটিকে কিভাবে দেখছেন? কারণ এরই মধ্যে তো বাজেটের বিভিন্ন সংখ্যা এবং বাজেটে কি কি থাকছে সেটি সাংবাদিক হিসেবে আপনিও রিপোর্ট করেছেন, আমিও রিপোর্ট করেছি, এবং এরই মধ্যে গণমাধ্যমে কিন্তু এসেছে। তো সব মিলে আসলে এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করার যে একটা চাপ অর্থমন্ত্রী, আপনি কি মনে করছেন সেটি অর্থমন্ত্রী কতটা সামাল দিতে পারবেন? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি এই বাজেট একটা খুব চ্যালেঞ্জিং সময় হচ্ছে, যেটা বৈশ্বিক এবং স্থানীয় দেশীয় যেসব চাপ, এর মধ্যে অন্যতম চাপ হচ্ছে ইনফ্লেশন। বা ইনফ্লেশনটা অনেক বেশি, অলমোস্ট ডবল ডিজিটের দিকে আছে গত 2 বছর যাবৎ। এই খাদ্য মূল্যস্ফীতি 10% উপরে চলে গেছে। তো এইটাকে কন্ট্রোল করাই হলো বাজেটের মূল চ্যালেঞ্জ এই বছর। আমরা জানি যে মনিটারি পলিসি দিয়ে চেষ্টা করা হয়েছে, ওইটাকে ওই রকম ভাবে সফলতা আসছে না। তো বলতে সুদের হার বাড়িয়ে তারপর ক্রলিং প্যাক যেটা চালু করা হয়েছে, ডলারের এটাকে বাড়ানো হলো, কিন্তু তারপরে ওই রকম ভাবে কিন্তু সফলতা আসছে না, হয়তো বা আসবে ফিউচারে। বাট এখন হলো ফিসক্যাল পলিসির মাধ্যমে যদি এটা সম্ভব হয়, যেমন ডিউটি কমানো, খাদ্যদ্রব্য, যেহেতু বাংলাদেশ নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো সেই ক্ষেত্রে যদি কিছু ডিউটি কমানো যায়, কিছু জিনিসপত্রের দাম কমানো যায়, সেক্ষেত্রে ইনফ্লেশনারি প্রেশারটা হয়তো বা একটু কমতে পারে। এটা হলো বাজেটের অন্যতম চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে যে আপনি জানেন, যেটা বলছেন যে কয়েকদিন আগেই হলো ক্রলিং প্যাক চালু করা হয়েছে ডলার, বাংলাদেশি টাকাকে একটু উইক করার জন্য, যাতে করে ইনফ্লেশনের প্রেশারটা একটু মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তো এই সব চ্যালেঞ্জ আছে। আর একটা হচ্ছে যে বাজেটটা হচ্ছে এমন একটা সময়, যেটা আপনি বললেন যে বাংলাদেশের যে এলডিসি গ্রাজুয়েশন, যেটা এটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা অপরচুনিটি। তো সেই সময়ে বাজেট দেওয়া এবং একটা বড় পরিবর্তন আসছে যে আপনি কিন্তু এক্সপোর্টের রিসিপ্টের উপরে খুব বেশি ইনসেন্টিভ দিতে পারবেন না, ক্যাশ ইনসেন্টিভ, যেহেতু এটা অ্যালাউ করে না। তো এইখানে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমার ইন্ডাস্ট্রিকে ঠিক রাখা যায়, কিভাবে এমপ্লয়মেন্টকে ধরে রাখা যায়, কিভাবে নতুন এমপ্লয়মেন্ট তৈরি করা যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন আমরা আসলে উন্নয়নশীল দেশে উত্তরণটা আমাদের চূড়ান্তভাবে হবে, তখন তো আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন যে সুযোগ সুবিধাগুলো পেতাম সেগুলো আমরা আর পাবো না। তো সেক্ষেত্রে আসলে আমরা পরোক্ষভাবে কিভাবে আন্তর্জাতিক বাজারে ভালো করতে পারি তার প্রস্তুতি এই বাজেটে থাকা দরকার, সেটি কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, এবং এই বাজেটে সেইটাই আসবে এইবার। আপনারা যদি বাজেট ডকুমেন্ট পড়বেন, তখন এই জিনিসগুলো কিন্তু ডিটেলসে পাবেন, কিভাবে এটাকে অফসেট করা যায়। যে আমরা তো আর এলডিসি হিসেবে সুবিধা পাবো না, তখন আমাকে কি করতে হবে, কি করণীয় আছে, সেই বিষয়গুলো এই বাজেটে আছে। আপনি জানেন যে এই বছরের বাজেটটা হলো 7,90,000 কোটি টাকার মতো, যেটা গত বাজেটের তুলনায় 4% বা 5%-এর মতো বেশি। তো এইখানে রেভিনিউ জেনারেশন সবসময় একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারের জন্য, যেটি আইএমএফ এর শর্ত আছে। এখন এই চ্যালেঞ্জ রেভিনিউ জেনারেশনের করতে গিয়ে যদি ইনফ্লেশনারি মার্কেটের উপরে যদি কনজিউমারদের উপর আরো বেশি চাপ প্রয়োগ করা হয়, তখন আসলে বিষয়টা মানে জনগণ নিতে পারবে কিনা, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অর্থমন্ত্রী একদিকে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য বা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার জন্য নানা পদক্ষেপ হয়তো বাজেটে নেবেন, পরোক্ষভাবে আবার তার রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে আবার তাকে করের বোঝাও চাপিয়ে দিতে হবে। তো আসলে হ্যাঁ, এটি আসলে বাজেটে একটা বড় প্রশ্ন হবে। তো আপনার কাছে আমি জানতে চাই, এই দুইয়ের সমন্বয়টা আসলে অর্থমন্ত্রী কিভাবে করতে পারেন? একদিকে জনগণের স্বস্তি, অন্যদিকে তাদের কাছ থেকে আবার কর আদায় করার বাড়তি চাপ। তো এই দুইয়ের সমন্বয়টা কিভাবে হতে পারে? আপনি জানেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়াতে হলে এখন যে প্রবলেমটা দেখা দিচ্ছে, যে এনার্জি সিকিউরিটি, যেটা জ্বালানি নিরাপত্তা, যেটা সেটা আপনার গেম চেঞ্জার হতে পারে। কেমনে হতে পারে? যেমন আমাদের যে দেশে যে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি যদি এমপ্লয়মেন্টকে ধরে রাখতে চায় এবং নতুন এমপ্লয়মেন্ট তৈরি করতে চায়, তাহলে সেখানে এনার্জি ইজ এ মাস্ট। এনার্জি যদি ভালোভাবে সাপ্লাই দিতে পারে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো ভালোভাবে প্রোডাকশনে যেতে পারবে। প্রোডাকশনে যেতে পারলে যেটা হবে যে তাদের এমপ্লয়মেন্ট টিকে থাকবে এবং এমপ্লয়মেন্ট নতুন জেনারেট হবে। তাতে কি হবে? যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বাড়ে, তাহলে আপনার রেভিনিউ জেনারেশন অটোমেটিক্যালি হবে। তখন রেভিনিউ জেনারেশনে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আপনি যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বাড়ে, তাহলে মানুষের স্পেন্ডিং বাড়বে।
স্পেন্ডিং বাড়লে ডেফিনেটলি এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিজের একটা যে এক্সপেনশন, সেটার বেনিফিট সরকারও পাবে, জনগণও পাবে। যে আপনি এটা বলছিলেন যে আসলে এই যে ইকোনমি এক্সপানশন কিংবা অর্থনীতির গতিশীলতার মধ্য দিয়ে কর্মসংস্থান হবে, সেই সঙ্গে প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। কিন্তু এক প্রবৃদ্ধির যারা ধারক কিংবা প্রবৃদ্ধি যারা অন্যতম শক্তি, সেক্ষেত্রে আমরা যদি দেখি ব্যবসায়ীদের কিংবা বিনিয়োগকারীদের, তারা তো আসলে নানান সংকটের মধ্যে তারা আছেন। বিশেষ করে ডলারের দাম এবং রিজার্ভ সংকটও রয়েছে। আর আপনি বলছিলেন যে বাংলাদেশ এরই মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য একটা বড় অংশ হয়েছে। তো সেক্ষেত্রে আসলে বাজেটের মানে ব্যাপারটাকে কিভাবে আসতে পারে, বা এই চ্যালেঞ্জটা আসলে কি? একটা কিছু হয়েছে, যেমন আমার যারা লোকাল এক্সপোর্টার তারা কিছু কম্পিটিটিভনেস গেইন করেছে। যেমন ধরেন যে কয়েকদিন আগে যে ক্রলিং পেগ চালু করার ফলে ডলারের রেটটাকে, বাংলাদেশি টাকাকে উইক করা হয়েছে, 60 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 60 টাকা কমানো হয়েছে। অর্থাৎ গত 1.5 বছরে আমার টাকা উইক হয়েছে 36%। অর্থাৎ আমি যদি 100 টাকা $1 কিনতাম, এখন 36 টাকা আমার মানে তারা পাচ্ছে এক্সচেঞ্জের কারণে, ডলার রেটের কারণে। তো এখানে একটু কম্পিটিটিভনেস পেয়েছে, তারা একটু সুবিধা পেয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই সুবিধাই সব সুবিধা না। আপনার প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয়, প্রোডাক্টিভিটি বাড়াতে হলে ডেফিনেটলি আমার ইন্ডাস্ট্রিয়াল যে ক্যাপাসিটি, সেটাকে ফুল ইউটিলাইজেশন করতে হবে। আমি আজকেই রিপোর্ট পড়লাম যে আমার ইন্ডাস্ট্রিতে হলো প্রোডাকশন 30%, 35% নেমে আসছে বিকজ অফ এনার্জি ক্রাইসিস। তো এটা ধরে রাখতে হবে। জি, রিফায়েতুল্লাহ মৃধা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী সংবাদেও আপনার সঙ্গে যোগ হব এবং আপনার বাকি কথাগুলো আমরা শুনবো, এবং সেই সঙ্গে বাজেটের আর কি কি চ্যালেঞ্জ আছে সেটি আমরা শুনবো। দর্শক, আমরা কথা বলছিলাম যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রিফায়েতুল্লাহ মৃধা, যিনি ডেইলি স্টারে সিনিয়র সাংবাদিক এবং অর্থনীতি বিষয়ে কাজ করেন এবং বাজেট রিপোর্টিংয়ের সঙ্গেও যিনি জড়িত। এবং তো আমরা তার কাছ থেকে শুনছিলাম যে বাজেটের নানা চ্যালেঞ্জের কথা। তো দর্শক, এখন আসলে একটু বিরতি, আমরা পরবর্তীতে সংবাদে চলে যাব। পরবর্তী সংবাদে আমরা আবারও আপনাদেরকে বাজেটের আরও অনেক কিছু আপনাদেরকে জানাতে পারবো।